নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ধান উৎপাদনে গোটা দেশে ফের রেকর্ড, বাংলার মুকুটে নয়া পালক, সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওয়েদার আপডেট। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। শ্রমিক দায়িত্ব নিতেই এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? এবার সরাসরি জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ইংল্যান্ডের মাটিতে ইতিহাস শুভমান গিলের, তার ডাবল সেঞ্চুরি দেখে উচ্ছ্বাসিত গাভাস্কর কী বললেন? কসবার কলেজে পা রাখল মনোজিৎ, জাইব, পমিত। সেদিন ঠিক কী ঘটেছিল নির্যাতিতার সঙ্গে, আজ ঘটনার পুনর্নির্মাণ। আগামী 7 জুলাই কি দেশ জুড়ে সরকারি ছুটি? জেনে নিন বিস্তারিত। রেল ও বিদ্যুৎ দপ্তর চাপানোত্তর সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রেলের, লাক্ষাধিক টাকা ক্ষতিপূরণের দাবি। ওয়েস্ট বেঙ্গল বাংলা বলছে সভাপতি বদলালেও আসন কমবে বিজেপির। গোপীবল্লভপুর 1 নম্বর। পথ নিরাপত্তা, বাল্যবিবাহ সহ সাইবার অপরাধ সম্পর্কে স্কুল পড়ুয়াদের সচেতন করতে পাঁচকাহানিয়া স্কুলে শিবির করল পুলিশ। বিনপুর 1 নম্বর। গ্রিন বিনপুর ক্লিন বিনপুরের উদ্যোগে আন্তর্জাতিক প্লাস্টিক ফ্রি দিবস পালিত হলো বিনপুরে। সাঁকরাইল বাইক দুর্ঘটনা এড়াতে পুলিশের উদ্যোগে গড় ধরাতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে আয়োজিত হলো সচেতনতামূলক পদযাত্রা। ঝাড়গ্রাম 9 জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থন ঝাড়গ্রামে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সিআইটিইউ জেলা সম্পাদক। ঝাড়গ্রাম আদালত চত্বরে মানুষকে উকিলি হেনস্থা ও শারীরিক নিগ্রহের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে আয়োজিত ধিক্কার মিছিল ও পথসভা। নয়াগ্রামের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনায় খড়িকা থেকে ধৃত 1 ও 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। গোপীবল্লভপুর 1 নম্বর। 21 জুলাই শহীদ সমাবেশ সফল করতে গোপীবল্লভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতৃত্বদের নিয়ে হলো প্রস্তুতি সভা। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। খবরের শুরুতেই দেখে নেব ওয়েদার আপডেট কী রয়েছে। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত জেনে নিন। কলকাতা আজ শুক্রবার উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কী রয়েছে আপডেট। মূলত মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে সূর্যোদয় হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা 6 জেলাতে। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা 8 জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। জেলার কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে 6 জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। জেলার কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সোম ও মঙ্গলবার হবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে উপরের দিকে 5 জেলাতে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমবে। সোম থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এখনকার আবহাওয়ার খবরটি এই পর্যন্তই। আসবো পরবর্তী খবরে। 7 জুলাই কি দেশ জুড়ে সরকারি ছুটি? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। স্কুল আর সরকারি অফিস কি বন্ধ থাকবে? মহরমের দিন রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারের অফিস, স্কুল, কলেজ, পোস্ট অফিস এবং দেশের বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দেশের যেসব রাজ্যে বিপুল সংখ্যায় মুসলিম ধর্মাবলম্বীদের বাস, সেই সব রাজ্যে আসন্ন সময়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি রিলিজ করা হতে পারে। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হল উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। কনফার্মেশনের জন্য স্থানীয় স্কুলের সার্কুলার এবং জেলার তরফে ঘোষণার উপর নজর রাখা উচিত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের।
ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠাতা বন্ধ রাখা হবে। মহরমের দিন বন্ধ রাখা হবে সারা দেশের ব্যাংকগুলি, ফলে পাবলিক ব্যাংকিং পরিষেবা বাধাপ্রাপ্ত হবে। কোনো রকম অসুবিধা এড়িয়ে চলার জন্য আগে থেকেই কোনো রকম জরুরি আর্থিক লেনদেন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকদের। স্টক মার্কেট এবং এক্সচেঞ্জও কি বন্ধ থাকবে? বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই মতো ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জগুলিতে ট্রেডিংয়ের কারবার মহরম উপলক্ষে বন্ধ থাকবে। আর এর প্রভাব পড়বে সমস্ত সেগমেন্টেই, যার মধ্যে অন্যতম হলো ইকুইটি ডেরিভেটিভস, কারেন্সি বা মুদ্রা এবং ইন্টারেস্ট রেট ডেরিভেটিভস। এর পাশাপাশি প্রভাব পড়বে সিকিউরিটিজ, লেডিং অ্যান্ড বায়োরিং এসএলবি প্ল্যাটফর্মেও। আবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্স এর মর্নিং সেশনও বন্ধ থাকবে। যদিও বিকেল থেকে ট্রেডিং শুরু হবে, বিকেল 5টা থেকে রাত 11টা 30 বা 11টা 55 পর্যন্ত চলবে ট্রেডিং। মহরমের ধর্মীয় তাৎপর্য। ইসলাম ধর্মের 4টি পবিত্র মাসের মধ্যে অন্যতম হলো মহরম, আর এই মহরমের 10ম দিনটিকে অসুরা বলে অভিহিত করা হয়। আসলে 680 খ্রিস্টাব্দের এই দিনেই কারবালার প্রান্তরে যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন হজরত মুহাম্মদের নাতি ইমাম হোসেন ইবন আলী। তার সেই শহীদ হওয়াকেই স্মরণ করার জন্য পালিত হয় এই দিনটি। ফলে সারা দেশ জুড়ে মহরমের দিন শোক মিছিল, প্রার্থনা এবং ধর্মীয় সভা পালন করা হয়। আপনাদের সকলকেই বলবো, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ধান উৎপাদনে গোটা দেশে ফের রেকর্ড, বাংলার মুকুটে নয়া পালক, সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রী। কলকাতা 2024 থেকে 25 অর্থবর্ষে ধান উৎপাদনের সর্বকালের রেকর্ড গড়ল বাংলা। কৃষি দপ্তরের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা এর আগে কোনো অর্থবর্ষে দেখা যায়নি। এই উৎপাদনের মাধ্যমে পশ্চিমবঙ্গ ফের দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করে রাজ্যের এই সাফল্যের কথা উল্লেখ করেছেন। দপ্তর সূত্রে খবর, খারিফ মরশুমে রাজ্যে 181.35 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। 2024 সালে ডানা, ঘূর্ণিঝড় ও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির মধ্যেই এই পরিমাণ উৎপাদন সম্ভব হয়েছে। অন্যদিকে বোরো মরশুমে উৎপাদন হয়েছে 75.18 লক্ষ মেট্রিক টন। সব মিলিয়ে এই বছরে ধান উৎপাদনের পরিমাণ পৌঁছেছে 256.53 লক্ষ মেট্রিক টনে, যা 2021 থেকে 22 অর্থবর্ষে হওয়া 253.66 লক্ষ মেট্রিক টনের আগে রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। 2011 সালে রাজ্যে ধান উৎপাদনের পরিমাণ ছিল 200.84 লক্ষ মেট্রিক টন। সেখান থেকে এক যুগে ধান উৎপাদন বেড়েছে 56 লক্ষ মেট্রিক টন। রাজ্যের কৃষি দপ্তর জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ নাই, বিভিন্ন কৃষকমুখী প্রকল্প ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের জেরেই এই সাফল্য এসেছে। কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, খাজনা মুকুব, কৃষি যন্ত্র ভর্তুকি, ধান সংগ্রহে ন্যায্য মূল্য এবং সুফল বাংলার মতো একাধিক প্রকল্পে কৃষকেরা উৎসাহিত হয়েছেন। রাজ্যের দাবি শুধু ধান নয়, অন্যান্য প্রধান ফসলেও সাম্প্রতিক বছরে উৎপাদনের হার বহুগুণ বেড়েছে। ভুট্টা উৎপাদন 3.5 লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়িয়েছে 29 লক্ষ মেট্রিক টন। তেলবীজের উৎপাদন 7 লক্ষ থেকে বেড়ে হয়েছে 14 লক্ষ মেট্রিক টন। ডালের উৎপাদন 1.42 লক্ষ থেকে বেড়ে হয়েছে 4.50 লক্ষ মেট্রিক টন। সুগন্ধি চাল উৎপাদন 6 গুণ বেড়ে পৌঁছেছে 3.72 লক্ষ মেট্রিক টনে। রাজ্য সরবরাহের দাবি, কৃষকদের আর্থিক স্থিতি ও খাদ্য নিরাপত্তার দিক থেকে এই সাফল্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। উন্নত প্রযুক্তি, সহায়ক প্রকল্প এবং নীতিগত স্থিরতার জোরে রাজ্য আগামী দিনে আরও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে। ফিরে আসবো পরবর্তী খবরে। ব্রাকপুর পর্যন্ত মেট্রো চালানো কি সম্ভব? হবে চূড়ান্ত সিদ্ধান্ত, হতে পারে শীঘ্রই। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা, ব্রাকপুর পর্যন্ত মেট্রো চালানো কি আদৌ সম্ভব? চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ শুক্রবার। মেট্রো RVNL 6 পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে আজ রয়েছে বৈঠক করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রস্তাবিত এই মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে প্রায় 12.5 কিমি। এই প্রকল্পের প্রধান অসুবিধা হলো বিটি রোড থেকে জলের পাইপলাইন সরানো। বিটি রোডের নিচে রয়েছে 42 থেকে 72 ইঞ্চি বাঁশের 6টি বড় পাইপলাইন। মেট্রোর পিলার বসানোর জন্য অন্তত 3টি সরাতেই হবে। প্রস্তাবের পরিবর্তে বসানো হোক 2টি 90 ইঞ্চির পাইপ। তবে এত বড় বেসের পাইপ বসানো আদৌ সম্ভব কিনা তা নিয়েও সংশয়। প্রয়োজনে মাইক্রোপাইলিং বা বিকল্প কোনো প্রযুক্তির সাহায্য নিতে হতে পারে। তার জন্য চাই ফিজিবিলিটি টেস্ট। এই কাজ করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। সেই অর্থ কে দেবে তা নিয়েও থাকছে প্রশ্ন। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই প্রকল্প চালু করতে চেয়ে চিঠি দিয়েছিলেন। তারপরেই ফের শুরু হলো আলোচনা। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে ইতিহাস শুভমান গিলের। তার ডাবল সেঞ্চুরি দেখে উচ্ছ্বাসিত গাভাস্কর কী বললেন? রোহিত কোহলিরা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ভারতীয় দলের তরুণ ব্যাটিং ব্রিগেড ইংল্যান্ডের মাটিতে কতটা কী করতে পারবে তা নিয়ে অনেকের মনেই অনেক সন্দেহ ছিল। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতেই প্রথম টেস্ট সিরিজ খেলতে নামা শুভমান গিলের জন্যই বড় চ্যালেঞ্জ। প্রথম টেস্ট হারলেও গিলদের এখনও পর্যন্ত এই সিরিজে যা ব্যাটিং পারফরম্যান্স, তাতে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল কোহলি উত্তর যুগ। সেই 4 নম্বর, সেই আগ্রাসন, সেই সাহসী ব্যাটিং সবই দেখালেন শুভমান গিল। শ্রমিক দায়িত্ব নিতেই এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? এবার সরাসরি জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বৃহস্পতিবার ওই সায়েন্স সিটি অডিটোরিয়ামে হলো শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান। সেখানে বিজেপির বড় মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও সেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
বলা বাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি এই অনুষ্ঠানে। কিন্তু কেন আমন্ত্রণ জানানো হলো না দিলীপকে? দলীয় সূত্রে খবর, দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্বকে নিষেধ করেছেন দিলীপ ঘোষকে এই সমাবর্তন বা রাজ্য সভাপতি বারণ সংক্রান্ত বিষয়ে আমন্ত্রণ করতে। তাই দিলীপ অনুপস্থিত ছিলেন। শুক্রবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের কর্ম ভবিষ্যৎ নিয়ে কথা বললেন। বেশ কয়েক মাস ধরে বিজেপির সঙ্গে যেভাবে দূরত্ব বেড়েছে দিলীপ ঘোষের, তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে দলবদলেরও। আপনি কি তৃণমূলে চলে যাবেন? সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। দিলীপ ঘোষ মানেই তো চমক। তবে কি আগামী কয়েকদিনের মধ্যে কোনো চমক দেখবেন রাজ্যবাসী? দিলীপ ঘোষের দাবি, কল্পনা করতে তো পয়সা লাগে না, অনেকেই করেছে। 21 তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখের পর তারিখ কিছু একটা মার্কেটে থাকে, দিলীপ ঘোষ মার্কেটে আছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কসবার কলেজে পা রাখল মনোজিৎ জাহিদ প্রমিত। সেদিন ঠিক কী ঘটেছিল নির্যাতিতার সঙ্গে, আজ ঘটনার পুনর্নির্মাণ। কলকাতা, কসবাকাণ্ডের 3 অভিযুক্তকে নিয়ে এবার কলেজের ক্যাম্পাসে পা রাখল পুলিশ। ঠিক কী ঘটেছিল সেই দিন, কে কোথায় ছিল, কোন দিকে এগিয়েছিল ঘটনাক্রম, সবটাই এদিন 25শে জুনের ঘটনার পুনর্নির্মাণ করে মনোজিৎ জাহিদ ও প্রমিতের কাছ থেকে জানতে চায় পুলিশ। আজ শুক্রবার সকালেই কসবাকাণ্ডে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় কলেজে। গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের জন্য আনা হয় 3 অভিযুক্তকে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হয় তাদের। দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে গোটা বিষয়ের পুনর্নির্মাণ চলে। 3 অভিযুক্তের পাশাপাশি কলেজের দ্বিতীয় নিরাপত্তারক্ষীকেও নিয়ে পুনর্নির্মাণের জন্য এদিন নিয়ে যাওয়া হয় কলেজে। ওই রাতে কোন জায়গায় কী ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কী করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নতুন কোনো তথ্য সামনে আসে কিনা তার দিকেও রয়েছে নজর। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের পাশাপাশি বর্তমানে গোয়েন্দা বিভাগও তদন্ত করছে কসবা কলেজের ঘটনার। এদিন কলেজ ক্যাম্পাসে গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাকেও উপস্থিত থাকতে দেখা যায়। সূত্রের খবর অনুযায়ী অভিযোগপত্র ও পুলিশের কাছে দেওয়া বয়ানে নিরাপত্তারক্ষীর ঘরের বিবরণ, বিছানার বিবরণ দিয়েছিলেন নির্যাতিতা। ঘটনার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিছানার কী অবস্থা পড়ে আছে তা দেখেছিল। সেই বিবরণের সঙ্গে মিলেছে নিরাপত্তারক্ষীর বয়ানও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তারক্ষী পুলিশ জেরায় জানিয়েছেন, ঘটনার পর সকলে বেরিয়ে গেলে একবার মাত্র ওই ঘরে ঢুকেছিলেন, দেখেছিলেন অগোছালো বিছানা, ধস্তাধস্তি যে হয়েছে তা বোঝা যাচ্ছে। সারা রাত আর ঘরে ঢোকেননি তিনি, এমনটাও দাবি করেছেন পুলিশি জেরায়। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।